এই মেয়ে, এইভাবে দৌড়াচ্ছ কেন? কর্কশ গলার আওয়াজে আলোর পা জোড়া শট হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্র মহিলা গভীর মুখে দাঁড়িয়ে আছে। উনি হচ্ছেন খান বাড়ির ছোট বউ তাহমিনা খান, আধার স্যারের ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়া ভাবে হলেও সে এই পরিবারের কিছু কিছু সদস্য চেনে, তবে খুবই কম সময়ের সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বইয়ের আপদমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা যায় সে ভার্সিটি ছাত্রী। বাচ্চা বাচ্চা, লম্বাটে ফর্সা চেহারা রক্তিম হয়ে আছে। হ্যাংলা পাতলা শরীরে আকাশি রঙা সেলোয়ার কামিজ পরানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচ্ছি পিচ্ছি লাগছে, মনে হচ্ছে সব কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালেন, গোসল করনি? শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করলো। এত সকালে কেন গোসল করবো মা, আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানের যা বোঝা তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে অস্থিরত নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আধার মেয়েটাকে মেনে নিয়ে অবশ্যই এটাই হওয়ার ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ, আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিক ওদিক নেচে কুদে বেড়াবে। সব সময় মনে রাখবে এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরিয়ে ততটুকুই বুঝে গেছি তুমি কেমন মেয়ে, তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে। অহেতুক বাড়িতে ঝামেলা সৃষ্টি করবে না। আলো চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িং রুমের চারপাশটায় নজর বুলিয়ে নিয়ে পিছে ফিরতেই ভরকে গেল। আতার স্যার এদিকে আসছে, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলো শুকনো ঢোল গিয়ে তাড়াহুড়ো করে বিলাসবহুল সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদ লোকের সামনে সে পড়তে চান না, হয়তো দেখা যাবে নেক্সট গরম চা আর গায়ের পরেই ঢেলে দিয়েছে, তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদা জানকে ম্যানেজ করে এই পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতে হবে, নয়তো তার বিগড়ে যাওয়া জীবন আরো বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়ি এসেছে আলো। আজ রাতটা এখান থেকে পরের দিন শ্বশুর বাড়িতে যাবে। গতকাল তার বই পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতে ও মা বাবার সাথে দেখা করার জন্য এসেছে। দাদা জানের কথায় তার সাথে আধারও এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলো কোনো কিছুই যায় আসে না। সে তো বাড়িতে ফেরা মাত্রই মতিউর রহমানকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত, তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা, আমার ডিপার্টমেন্টের স্যারের সাথে আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা, কেন? মতিউর রহমানকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহক ধর্মীয় দিকে তাকায়। আলেহা রহমান বড় মেয়ের ন্যাকা কান্না দেখে বেশ বিরক্ত। গরমে গলায় বললেন, বিয়ে করব বলে কে লাফাচ্ছিল শুনি? ভুলে লেগে এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে, কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য তুমিও এই বুদ্ধিটা খাটিয়েছো, তাইলে এখন বিয়ের পর এমন মরা কান্না
জুড়ে দেওয়া মানে কি? আলো ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল, তাই বলে এই হিটলার স্যারের সাথে বিয়ে দেবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারেন না মা। লোকটা ভীষণ খারাপ। বড় বোনের কথা শুনে ছায়া ছট করে বলে উঠল, কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটিতে আদার স্যারকে ভীষণ জ্বালাও। এবার তো ওনার গাড়ির 4 চাক্কার হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলো রেগে ধমক দিল, চুপ কর বেয়াদব। ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবি না, হয়তো আমি বাবাকে বলে দেব তুমি কলেজে গিয়ে কাদের দেখে ক্রাশ খেয়ে মগটা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল, ভুলেও আর কিছু বলার না প্রত্যুত্তরে আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা গো, আমি আর বিয়ে করতে চাইবো না। এবারের মতো তোমার অবুঝ মেয়েকে ক্ষমা করে দাও। এই যে পিকনিক প্রমিস করছি, আর জীবনেও বিয়ের নাম মুখে নেব না। ঢের শিক্ষা হয়েছে। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছো আদার তেমন না মামুনি। ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, একটু কথা কম বলে, গভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা। আমরা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একেবারে হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আচ্ছা, আদার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে 2 দিকে মাথা নাড়িয়ে বলল, না, উনি কখনো আমার সাথে কেন কোনো মেয়ের সাথেই খারাপ ব্যবহার করবে না। শুধু শুধু বকাবকি করে আর ধমকায়। তাইলে সমস্যা কোথায়? আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এই তার বড় মেয়েটা আবার সহজে কাউকে পছন্দ করে না। আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুবুর রহমান উঠে এসে আলোর পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা মামুনি। নতুন নতুন এমন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করতো তাইলে এই দিনটা দেখতে হতো না। তার সব দোষ তার। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পেছনে ফিরে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে, এখন আয় তো দেখি তোর সব পছন্দের খাবারগুলো রেঁধেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়মুড় করে উঠল। সে আবার খাবার পেলে দিন দুনিয়া মানুষজন ভুলে যায়, সাথে সকল চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রুটি পায়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাই বোন। আলো সবার সাথে ড্রয়িং রুমে বসে কপ কাপ খেয়ে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের 3-4 দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরেই নিয়েছিল এইটাই লাস্ট ক্লাস করে বিদায় নিয়ে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশোনা আর করবে না, স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সবকিছু উল্টে গিয়ে তার বরের সাথে চুটিয়ে প্রেম করার জায়গা দিন দুপুরে শুধু ধমকেই খেয়ে যাচ্ছে, সাথে এক্সট্রা লেখাপড়াও ফ্রি। ওই মামা, এতদিন কার পিছায় ছিলি? মারুফের কথা শুনে আলোর ধ্যান ভাঙল। সে আনমনে কেটে মাঠের দিকে আস্তে আস্তে বিড়বিড় করে, থাকতে চেয়েছিলাম তো স্বামীর চিপায়, কিন্তু পড়ে গেলাম মাইনকার চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফাহা
ফারাদ, শালুক, নির্ঝর ও তামান্না ছুটে এলো। তার 5 জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এত মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকেই মনোজস একটু ভালো নেই তার। তারপর ভার্সিটিতে পা রাখতে না রাখতেই পাঁচ শয়তান কোনদের মতো জেগে উঠেছে, যেন সে চোর আর ওরা পুলিশ। কি সমস্যা তোদের? এইভাবে জোকের মতো চিপকে লেগেছিস কেন? আলো চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে ফারহানার উদ্রিক্ত কণ্ঠে বলল, খবর পেলাম তুই নাকি বিয়ের শাদি করছিস। শালুকও বলল, আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি। পর মুহূর্তে নিছোর দাঁত কেঁপিয়ে বলল, দোস্ত, সুপার ম্যাজিকে বিয়ে করছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? সবার কথা শুনে মারুফ বিরক্তিকর কণ্ঠে বলল, আরে ধুর বাল, থাম তোরা। একসাথে এত প্রশ্ন করলে জবাব দেবে কিভাবে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিন্তিত গেলাম জানতে চাইল, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন কেমন লাগছে। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লো। সে আগেই জানতো এরা সবাই জেনে যাবে। আর এর পেছন তার ছোট বোনের বাম হাত আছে, সেটাও জানে। শয়তানটা পারলে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে সে বিবাহিত। কি রে, চুপ করে আছিস কেন? কিছু তো বল। আলো কাঁধের ব্যাগ ঠিক করে বলল, লাস্ট টাইম হয়ে গেছে, চল। চল, যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা ধরলো সামনের দিকে। আলো শর্টকাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একেবারে বিয়ে করবে, বরকে সঙ্গে নিয়ে এসে বন্ধুমহলকে সারপ্রাইজ দেবে। তারপরে একদম হুট করে বিয়ে হওয়ায় সেভাবে কাউকে বলতে পারিনি। তবু সে মেসেজ করে বলেছিল, কিন্তু তার কথাকে বিশ্বাস করেনি কেউই। কারণ সে এমন বারে বারেই করে থাকে। তাই তো সিরিয়াস সময়ে কেউই কিছু বিশ্বাস করতে চায় না, তাকেও না। সবকিছু শুনে ফারাহ বলল, বুঝলাম সব। আচ্ছা, দুলাভাইকে কবে দেখাবি? আলো এখনো জানায়নি তার বর সময় এই ভার্সিটির এই হিটলার প্রফেসরটা। আর সে জানতেও চায় না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধু মহলে সবার কাছে অনেক অনেক গোপিস করেছে। চোদ গোষ্ঠী ধোয়া থেকে শুরু করে নানা রকম কুকামো ঘটিয়েছে। সেই স্যারকে দেখতে পারে না। আজ ওই মেয়ে লোকটাই তার স্বামী ভাবতেও বুকের ভেতরে চিন্তিতে ব্যথা করছে। তার মতো এত ভালো একটা মেয়ের জীবন এটাই কি প্রাপ্য ছিল? দীর্ঘশ্বাস ছাড়লো আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছর খানেক পর হোক, তারপর ভেবে দেখব। মানে কি? মানেটা খুব সিম্পল শালু। আমার স্বামীর সাথে বছর পর দেখা করব। কেন, উনি নেই? বাক্যটি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে? উনি দেশের বাইরে থাকে, বিয়ের পরে চলে গিয়েছে, ফিরবে 10 বছর পর মেবি। চাষা মিথ্যা কথা বলে মনে মনে মাপ চাইল আলো। এইদিকে নিঝুর হঠাৎ হেসে উঠল, তার মানে আমাদের সন্দেহটাই ঠিক? তুমি তুলির মতো বিদেশ থাকা সুপার ম্যাজিককে বিয়ে করেছিস? তা বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনোদিন কে না তাকিয়ে খ্যাঁক করে বলল, হয় হয়, আমার স্বামীর বয়স 60 না, 80 বছর। মাথার চকচকে টাক, 5টা দাঁত নাই, বুইড়া তুতুরের মতো মানুষ লাঠি ছাড়া চলতে পারে না। দাড়ি হাঁটু পর্যন্ত কইরা, কুচকুচে চেহারা, মাঝে হলদে চোখ, পাশে 5 বছরের বাচ্চাও। হয়েছে, এবার শান্তি। বান্ধবীর হেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসিয়ে বলল, দিন শেষে এটাই, বুইড়াল টাকা দে তো বিয়ে করতে হলো। কারণ বুইড়া বেটারাই বউকে ভীষণ আদর সোহাগ করে। নিঝর দাঁত কেমড়িয়ে বলল, তোর বরে যা কন্যা দিলি, তাতে মনে হয় ওনার নাট বল্টু ঠিক আছে? নাট বল্টুর সাথে ওই লোকটার পুরো মাথা তার ছেঁড়া।
আলো বিরক্তিকর মুখে কথাটা বলে সামনে পা বাড়াইতে খেয়াল করলো সবাই চোখ বড় বড় করে তার পিছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখন সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভেতরে ঢুকে গেল। এতেও আহাম্মক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতেই বন্ধ হয়ে যায়। তার থেকে কিছুটা দূরে আধা স্যার দাঁড়িয়ে আছে, তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলোর সবাস কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা তার সব কথাগুলো শুনে নিয়েছে, তাই তো এমন খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে চট করে নজর সরিয়ে নিল মানুষটার সেই অদ্ভুত চাউনি। কি ভয়ঙ্কর চল